জেলা সিংড়া উপজেলার পৌর সদর, সেই সদরের মহল্লার পাশাপাশি বাড়ি। আচ্ছা, মানে তাও ভাগ্য ভালো যে একই বাড়ির মধ্যে যেতে হয়নি। আপাতত একই বাড়িতেই আছি। জি। ঈদ কেমন কাটে আসলে আপনাদের? উম, মানে এক- ঈদের সময়টা কিভাবে কাটান আপনারা সাধারণত? সাধারণত বিয়ের পরের কথা আপনি বিয়ের বলছেন। পরেটাই শুনতে চাচ্ছি। আচ্ছা। মনে হয় বিয়ের আগে আপনি ভালো কাটতো। বিয়ের আগে কেমন কাটতো, বিয়ের পরে সেটিও বলতে পারেন। আবার ছাত্র রাজনীতিতে যুক্ত বোধ আপনাদের বিয়ে যখন হয়েছিল? হ্যাঁ, আমাদের বিয়ে যখন হয় তখন উনি ছাত্র রাজনীতিতে যুক্ত ছাত্র ছিলেন। রাজনীতি করতেন। ছাত্র রাজনীতি থেকে ছাত্রলীগের সংসদ সদস্য ছিলেন। ছিলেন। সংসদ সদস্যদের পরিবারের বিয়ে ঈদ কেমন, এখন মন্ত্রীর পরিবারের ঈদ কেমন, সব মিলিয়ে যদি একটু বলেন খুব সংক্ষেপে। আসলে যখন ছাত্র রাজনীতি করতেন তখন ঈদ ছিল একরকম। আমাদের সবাই আমরা একেবারে যারা ছাত্র লীগের সাথে জড়িত ছিল প্রত্যেকে ঈদের দিন আমাদের বাড়িতে আসতো, প্রত্যেকে মানে আমাদের পৌর এলাকায় যারা আছে মানে দেখা তো করবে, এবং আমার হাতে একটু সেমাই না খেলে তাদের যেন ঈদটা পরিপূর্ণ হতো না। তো সেই তখন থেকেই আর কি ঈদটা মানে মূলত অনেক আর কি অনেক বেশি রাজনৈতিক নেতাকর্মী নির্ভর হয়ে গেছে বা হ্যাঁ, এলাকার রাজনৈতিক জনগণের। নেতাকর্মী নির্ভর আর দায়িত্বটাও অনেক বেশি বেড়ে গেছে, যে সবার সঙ্গে মিলে সবাইকে অন্তত হাসি মুখে সবাইকে আপ্যায়ন করা, সেটা একটা ব্যাপার ছিল। আর এখন তো এই ঈদটা যে অল্প বয়সে এত গুরুদায়িত্ব সামলাচ্ছেন, মানে সামলালেন কিভাবে? দুজনে মিলেই আর কি, দুজনেরই তো বয়স সেই অর্থে ছাত্রাবস্থায় বিয়ে করেছেন এবং দায়িত্বটা অনেক বেশি। বেশি চাপ মনে হয় না? না আসলে ওইভাবে না, মানে দায়িত্বটাকে ওইভাবে চাপ বলে কখনো মনে করিনি। আমার দায়িত্বটাকে আমার প্রতিদিনের কাজের অংশ হিসেবেই নিয়ে নিছি আমি সেই প্রথম থেকেই, যার কারণে অতিরিক্ত চাপটা কখনো মনে হয়নি। মনে হয়েছিল বিয়ের আগে যখন বিয়ে করবেন চিন্তা করছিলেন যে এরকম আস্তে আস্তে দায়িত্ব, কারণ যত গুরু দায়িত্ব জুনায়েদ আহমেদ পলকের উপরে বর্তাচ্ছে তত তো আপনার দায়িত্ব বাড়ছে। আসলে বিয়ের আগে কি বিয়ের পরের জীবনটা কেমন হবে এটা নিয়ে সেটা আসলে খুব বেশি চিন্তা ভাবনা করার সুযোগ ছিল না, কারণ উনিও তখন ছাত্র ছিলেন, আমিও ছাত্রী ছিলাম। আহ, আসলে ঠিক ওইভাবে আছে, চিন্তাটা চিন্তা করি নাই করার সুযোগ কখনো। ছিল না আসলে, ওই বয়সে অত সুযোগ থাকেও না। কিভাবে বিয়েটা হলো একটা ইঙ্গিত পাওয়া গেছে, বাকিটা আমরা পরে আসছি। জুনায়েদ আহমেদ পলক, ঈদ আসলে কেমন কাটছে আপনার? বা সময় যত যাচ্ছে আপনি আস্তে আস্তে দায়িত্ব আপনার বাড়ছে এবং সব মিলিয়ে কেমন যায়? ঈদ অবশ্যই মানে ধরুন যে রাজনীতিতে যখন আমি সক্রিয় সম্পৃক্ত হয়েছি ছাত্র রাজনীতি, তখন থেকেই ঈদটা আসলে অনেক বৃহত্তর পরিসরে আস্তে আস্তে বাড়তেই আছে। তবে আমি বলবো যে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে আমাদের ঈদটা একটু ভিন্নতর হয়েছে। এখন ঈদটা কিন্তু শুধু আমাদের নিজেদের জন্য, পরিবারের জন্য না, এলাকাবাসী বা সাধারণ মানুষ, জনসাধারণ সবাইকে বিবেচনা রেখে কিন্তু আমাদের ঈদের আনন্দ বা ঈদের পরিকল্পনাটা গ্রহণ করা হয়। যেটা আগে করা হতো ছোট্ট পরিসরে নিজের পরিবার বা নিজের মা বা স্ত্রী বা প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু, তাদের জন্যই সীমিত ছিল। কিন্তু যখন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি তারপর থেকেই ধরুন যে এলাকার মানুষ বা রাজনৈতিক নেতাকর্মী, সাধারণ মানুষ সবার সাথে মিলে কীভাবে ঈদের আনন্দটা ভাগাভাগি করা যায় সেটাই। সাধারণত যেটা হয় যে ঈদের প্রতিদিন সকালেই উঠে আমি মাকে সালাম করি, যেহেতু আমার বাবা মারা গিয়েছেন 98-এ, তো মাকে সালাম করে আমি বের হই এবং বের হয়ে আমার সন্তানকে সাথে করে নিয়ে ঈদের জামাতে যাই এবং প্রতিদিনই আমি চেষ্টা করি প্রতিটা ঈদে আর কি নতুন একটা এলাকায় গিয়ে নামাজ পড়ার জন্য। ফলে যেটা হয় যে মানে যাওয়া আপনার আসা, নির্বাচনী এলাকার মধ্যে। নির্বাচনী এলাকা আমার 12টা ইউনিয়ন, তো আমি এই গত 6 বছরে মোটামুটি আর কি আমি 12টা ইউনিয়নই প্রায় শেষের দিকে, কারণ প্রতি বছরে দুইটা করে ঈদ পাই, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। ফলে তবে আগের দিন পর্যন্ত আমি ওই এলাকাবাসী কেউ জানে না যে আমি কোথায় নামাজ পড়তে পারি। আমি আর কি দেখি যে কোন এলাকায় যেতে পারি, ঠিক হয়তো আগের দিন রাত্রে কিংবা পরের দিন মানে ঈদের দিন ভোরবেলা ঠিক করে আমি সেখানে নামাজ পড়তে যাই। ফলে গ্রামবাসী খুবই উৎফুল্ল হয়, এই আনন্দটা আমরা ভাগাভাগি করি, এটা আমি চমৎকারভাবে এনজয় করি এবং নামাজ পড়ে এসে বাসায় একটু সময় দিই পরিবারের সাথে। দেওয়ার পরে
ওই দুপুর থেকে বিকাল পর্যন্ত মানুষজন আসে আমাদের কাছে, মানে আমাদের বাড়িতে। তারপরে বিকালে বা সন্ধ্যার পরে হয়তো একটু বের হলাম, কোনো দিন বের হলাম, তখন হয়তো ও মন টন একটু খারাপ করে, যখন আর কি হয়তো ওর বাবার বাড়িতে যেতে চায়, যেহেতু কাছাকাছি। কিন্তু ঈদের দিন কখনোই আসলে ওইভাবে সময় করে ওঠা যায় না যে ওর বাবার বাড়িতে একটু গিয়ে সময় দেওয়া হলো, হয়তো পরের দিন বা তার পরের দিন যাওয়া হয়। এইভাবেই আর কি ঈদের আনন্দটা পরিবর্তন হচ্ছে, তবে আনন্দের পরিমাণটা বাড়ছে। আপনি না গেলে তো উনি যান না নাকি? ও যায় হয়তো পরের দিন যায়, তারপরের দিন হয়তো আমি যাই, যে নিয়ে আসি, এরকম আর কি। ঈদের দিন কাছাকাছি তো এটা মানে হেঁটে যাওয়ার পথ আর কি। তো ঈদের খাওয়া দাওয়া কি হয়, মানে আপনার বিশেষ পছন্দ, উনি কি পছন্দ করেন খেতে ঈদের সময় আপনার হাতে, বা ওনার বিশেষ কোনো পছন্দ আছে কিনা, বা নিজে কোনো কিছু প্রিপারেশনে যুক্ত হন কিনা? না, ওইভাবে কোনো প্রিপারেশনে যুক্ত হওয়ার সুযোগটা খুবই কম। আর বিশেষ কোনো খাবার বলতে ও একটু মানে পোলাও আর জাস্ট একটু মাংস, এছাড়াও খাবার বিশেষ কোনো চাহিদা নেই। খাবারের প্রতি কোনো একটা না না, আকর্ষণ নেই? ওর ওর যেটুকু আর কি ভোজন বিলাসী না আর কি। মানে যাই করা হোক যেন আরো 10 জন মিলে খেতে পারে, ওটাই ওর তৃপ্তি। তাও থাকে না এক একজনের বিশেষ একটা খাবারের প্রতি দুর্বলতা, পছন্দ এরকম নাই ওর কিছু? দুর্বলতা বা ঈদের দিনে অনেকের হয়তো বিশেষ রকমের একটা খাবারের প্রতি একটা আকর্ষণ থাকে, না, গরুর সারা বছর মাংসের থাকে প্রতি না? একটু দুর্বলতা আছে। আচ্ছা। যদিও নিষেধ করি বারবার যে একটা দুইটা বেশি খাবে না, কিন্তু তারপরেও পারলে একটু। কেন, কি সমস্যা গরুর মাংস একটা দুইটা বেশি খাবে না? কোলেস্টেরল এখন যদি সমস্যা বয়সটা হয় বাড়তেছে যদি, তো এরকম। এই জন্য মানে গরুর মাংসের প্রতি বিশেষত একটু দুর্বলতা। তাছাড়া অন্য এমনিতে ওর পছন্দের খাবার কিন্তু নর্মালি ডাল এবং আলু ভর্তাটা ওর নর্মালি পছন্দের খাবার। আচ্ছা আচ্ছা আর এছাড়া বিশেষত গরুর মাংসের প্রতি যা একটু দুর্বলতা। আচ্ছা। রান্না বান্না পারে করতে? খিচুড়ি আর ডিম ভাজিটা পারে। খিচুড়ি পারে, ডিম ভাজি হ্যাঁ, পারে, তো এটা অনেক পারি পারে, আমি, অনেক এটা পারে। ভালোই পারি। কারণ আমি যখন আমার এই এলএলবি ফাইনাল পরীক্ষা দিয়েছি ঢাকায় থেকে, ওই 8 মাস আমার জীবনে অনেক কঠিন সময় গিয়েছে, এবং ওই সময়টা আমি আমার জীবনকে আমি মানে বুঝতে পেরেছি, উপলব্ধি করেছি। এবং সেই সময়টা আমি একটা বাড়ি ভাড়া করে আমি আমার ছোট ভাই সহ থাকতাম। তখন আমি কিন্তু অনেক দিন আমি জীবনে আর কি খিচুড়ি রান্না করেছি এবং ডিম ভাজি করেছি, খেয়েছি। ফলে আমি বেশ ভালোই পারি। খিচুড়ি পারেন তার মানে ভাতও রান্না করতে পারেন? ভাতও পারি মোটামুটি, কখনো একটু নরম হয়, কখনো একটু শক্ত হয়, এছাড়া সব ঠিক থাকে। খিচুড়িটা পারফেক্টলি হ্যাঁ, অলরাইট। হ্যাঁ, কারণ খিচুড়ির রিস্ক কম। কি মানে ভুনা না ওই যে একটু না, লিকুইড? খিচুড়ি মানে নরম বা খিচুড়ি আমি শক্ত রান্না করার অসুবিধা পরে, নেই। যদি দেখি যে একটু পানি পানি হয়ে গেছে, বলি যে এটাই করতে চেয়েছিলাম। আর যদি দেখি একটু Dry শক্ত হয়েছে। ড্রাই হয়েছে, তো বলি এটাই আমার স্পেশাল। এইভাবে আর কি। This is good. আপনার পরিবার সম্পর্কে একটু ধারণা দেন, মানে পরিবারে কে আছে, বা স্ত্রী আছেন, সন্তানরা কয় সন্তান, কি করছেন দর্শকদের জন্য, আর কেউ আছেন কি না একটু না, সংক্ষেপে যদি জি, একটু ধারণা আমি দেন। পরিবারে আমরা 5 ভাই বোন। আমার বাবা মারা গিয়েছেন 98, মা বেঁচে আছেন। আর আমাদের 5 ভাই বোন, আমরা 2 ভাই 3 বোন। সবার নাম চোখ দিয়ে, আপনি জানেন এর আগে আমি বলেছি, নয়ন, আঁখি, মণি, দৃষ্টি, পলক, সবার নামই চোখ দিয়ে। আর আমার তো একমাত্র স্ত্রী, আর তিন মানে একমাত্রই তো থাকবে নাকি? জি, ইনশাল্লাহ। আর আমার 3 সন্তান, 3 ছেলে, অপূর্ব, অর্জন, অনির্বাণ। একজন ক্লাস 3-তে পড়ে, একজন কেবল নার্সারিতে গিয়েছে, আর আরেকটা বয়স তো কেবল 9 মাস আর কি। কোথায় কোথায় পড়ছে ওরা? ওরা এখন ঢাকাতেই পড়ছে, স্কলাস্টিকাতে পড়ছে, ধানমন্ডিতে। আর আমার পরিবার বলতে এই তো সদস্য। এখন আমরা এই পরিবার নিয়েই সুখে আছি। আপনি তো গত সংসদের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তো এত অল্প বয়সে সংসদ সদস্য হওয়ার সুযোগটা আসলো কি করে? আমি বলবো যে আসলে আমি খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গনে ছোটবেলা থেকেই সম্পৃক্ত ছিলাম। আমাকে সবসময় টানতো, দেখা যায় ফুটবল, ক্রিকেট, তারপরে স্কুলে বিতর্ক, উপস্থিত বক্তৃতা, বা অভিনয়, বা আপনার ধরুন যে মানে এই যে কালচারাল অ্যাক্টিভিটিসগুলো, কম্পিটিশনগুলো, এগুলোতে পার্টিসিপেট করতাম। সেখান থেকে আস্তে আস্তে আসলে সাংগঠনিক যে তৎপরতার মধ্যে আসা। আমার একটা ক্লাব ছিল, দুর্দম ক্রীড়া প্রতিষ্ঠান। সেখানে আমি ক্লাস 6-এ যখন সবাই একটা ফুটবলের জন্য চাইতো, আমি তখন একটা টুর্নামেন্ট আয়োজন করতাম ছেলেদেরকে নিয়ে, যে হয়তো টুর্নামেন্টে আমরা নেতৃত্ব দিতাম। এইভাবে তারপর এসএসসির পরে এসে যখন রাজশাহী কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম, তখন আস্তে আস্তে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হই। এবং আমি যখন ডিগ্রিতে ভর্তি হই, তখন আমার বাবা মারা যান। বাবা মারা যাওয়ার পর রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি না হয়ে তখন এলাকায় এসে নাটোরের স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত হই। আপনার বাবা তো রাজনীতিতে যুক্ত। আমার বাবা যখন মুক্তিযুদ্ধ চলে, সেই সময় উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তারপরে তো ওইভাবে আর রাজনীতিতে সম্পৃক্ত থাকেননি। আমার পরিবারের সদস্যদের মধ্যে কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন না, মানে আমি নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত। তো ওই তারপরে কলেজের ভিপি নির্বাচিত হই সিংড়াতে। ভিপি নির্বাচিত হওয়ার পরে
আমার সবসময় মনে হতো যে আমি ছাত্র সংসদে আছি, আমি মহান জাতীয় সংসদে যেতে চাই, এবং যখনই ঢাকায় আসতাম আমি ওই জাতীয় সংসদের দিকে তাকিয়ে আমার মনে হতো যে কবে এখানে আমি আসব। তো আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছেন, এবং আমার আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা আমাকে 2007 সালে 22শে জানুয়ারি যেটা স্থগিত হয়েছিল নির্বাচন, তখন মাত্র 26 বছর কয়েক মাসে আমাকে মনোনয়ন দিয়েছিলেন, এবং 18 মাস পরে যখন আবার নবম জাতীয় সংসদ হয় তখন তো 28 বছর বয়সে নির্বাচিত হয়েছি, এবং 5 বছর দায়িত্ব পালন করার চেষ্টা করেছি, এবং এখন তো ক্যাবিনেটের সর্বকনিষ্ঠ আপনি কি প্রতিমন্ত্রী রাজনীতি দিয়েছেন। করতেন কিনা না? না, আমি কখনো রাজনীতির সঙ্গে তো জড়িত ছিলাম না। আপনি আপনার সঙ্গে যখন ওনার সম্পর্ক বা বিয়ের আগে এরকম মনে হয়েছে যে আপনার হাজবেন্ড একদিন জাতীয় সংসদ সদস্য হবেন বা মন্ত্রী হবেন, বা আদৌ জাতীয় সংসদ সদস্যের কি বা মন্ত্রী কি, এগুলো আপনার বোঝার মতো অবস্থায় ছিলেন কিনা আপনি? না, আসলে আমাদের বয়সটা তখন বেশ কম ছিল। সেজন্যই জিজ্ঞেস করা। তখন রাজনীতি করতো, কিন্তু তখন আমার ওই রকম চিন্তা ভাবনা কখনো ছিল না যে আমার চিন্তা ভাবনা ছিল সে লেখাপড়া করবে 8-10 জন মানুষের মতো, হয়তো লেখাপড়া শেষ করে একটা চাকরি বাকরি কোনো করবে, একটা কিছু একটা জবে থাকবে, এরকম চিন্তা ভাবনা মানে করতাম যখন মানে আমাদের ছাত্র বয়সটা যখন ছিল। পরবর্তীতে উনি যখন ভিপি হন তখন তো ওনার সঙ্গে কি আপনার সম্পর্ক আছে? তো হ্যাঁ, ছিল তো, তখন ছিল। তো সেই সময়টা কেমন এনজয় করতেন আপনি? ওই সময়টা আমি অলরেডি একটা জবে চলে গেছিলাম। তখন আমি আমার পেশা নিয়েই ব্যস্ত থাকতাম। সো ওইটা খুব একটা এনজয় করার সুযোগ হয়নি। না, আসলে সেরকম এমপি না। আর যখন হলেন? আমাদের এলাকায় আসলে ওইভাবে মানে সম্পর্কটাকে ওইভাবে প্রকাশ করার কোনো প্রকাশ সুযোগ করার ছিল কোনো না, সুযোগ মানে ছিল না আর কি। আমাদের কথা হতো হয়তো কখনো ওয়াকিটকিতে, কখনো চিঠিতে। ওই সময় থেকেই আমি খুবই টেক সেভি আর কি, মানে নতুন টেকনোলজির প্রতি নতুন নতুন। ওয়াকি-টকির কাহিনীটা একটু আমরা শুনি। ওয়াকি-টকি হাতে পড়ছিল আপনাদের? আসলে তখন ওই যে কিছুই বোঝার বয়স না তখন আপনাদের হাতে ওয়াকি-টকি চলে গেল। তখন তো মোবাইল ফোন ছিল না আমাদের না, এলাকায়, হ্যাঁ। ফলে আমরা আর কি কার মাথা থেকে আসলো এইটা walkie-talkie? ওয়াকি টকি আমার আইডিয়া আর কি। ওয়াকি টকি আমি নিলাম ঢাকা থেকে, কিনলাম, এবং ওয়াকি টকি ডিস্টেন্সটা ছিল মানে 2 কিলোমিটারের মধ্যে আর কি কাজ করতো। ফলে তখন ছাদে গিয়ে রাত্রে যখন বাসায় ফিরতাম তখন ওয়াকি টকিতে কথা বলতাম, এবং ওই যেভাবে মানে পুলিশরা বা পুলিশ টুলিশের মধ্যে ঢুকে যায়নি কখনো? না না, এটা মানে এটা লো রেঞ্জের, মানে ফলে এটা আর কি বৈধ ওয়াকি টকি ছিল, ফলে এই সমস্যা হতো না। মাঝে মধ্যে ধরেন রেডিও গান টান চলে আসতো ওয়াকি টকির মধ্যে, তবে এইটা আসলে খুবই সংযোগটাকে ঠিক রাখা বা পারস্পরিক বোঝাপড়া, বা আমি যে পলিটিক্সে আছি। অন্যরা টের পায়নি যে না, এটা খুবই গোপনীয়তার সাথে এটা- আমরা করতাম, ব্যবহার করতাম। মানে এটা অন্যরকম একটা কাহিনী আছে। মানে ও তো ফ্রিলি সাদে গিয়ে কথা বলতো, কিন্তু আমার তো সেই সুযোগটা ছিল না। আমাকে লুকিয়ে কথা বলতে হবে, হয় আবার মানে ওয়াকি-টকিতে কথা বললে তো অন্যদেরও শোনার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তখন ফাঁকি দেওয়ার জন্য অনেক সময় জোরে জোরে বই পড়তাম, এটা একটা লুকানোর জন্য। যাই হোক, এই ওয়াকি টকি আমি যখন রুমে কথা বলতাম তখন এই মানে নেটওয়ার্কটা বেশি দুর্বল হয়ে যেত। তখন আমি আবার নিজেই একটা করলাম যে ফ্যানের সঙ্গে ছাদে তো রড আছে, তাহলে রডের সাথে ফ্যানের কানেকশন আছে, ফ্যানের সাথে আমি আবার গুণা দিয়ে ওয়াকি টকি অ্যান্টেনার সাথে তার করে দিয়ে দিলে আর কি। তখন আবার এটা ভালো শোনা যেত কথাটা। তার মানে হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী একদম পারফেক্ট একটা লোককে তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে দিয়েছেন। মানে উনি জানলেন কি না, এটা জানলেন, জানতে পেরেছেন কি না? কেউ জানে না, এখন আমাদের আজকের বাড়িতেও অনুষ্ঠানের কেউ পরে জানে জানবেন না। কিনা, আর তবে তারপরে এখন তো জানি না। শুনলে নিশ্চয়ই আমার বাবা মায়ের মাথায় বাজ পড়বে যে ওই বয়সে আমরা ফ্যানের সঙ্গে এদের অ্যান্টেনা যাই হোক, কানেকশন এখন একটু আপনি বলেন, যেহেতু অনেকখানি খোলামেলা হয়ে গেছেন আপনি, এবং রাজনীতি তো মানুষের জন্যই করে, মানুষ জানতে চায়, মানুষের আগ্রহ। ঈদের সময় একটু বিনোদন দেওয়ারও চেষ্টা আমরা করি, এর থেকে মানুষের নানা রকমের কৌতূহল থাকে, যারা যত উপরে থাকে তাদের প্রতি। সম্পর্কটা আপনাদের হলো কিভাবে? এটা আসলে উনি যদি কোনো ভুল করেন বা কোনো কিছু মিস করেন আপনি ধরিয়ে দেবেন। ঠিক আছে। আমি ওকে ফার্স্ট যখন দেখি তখন আমাদের এসএসসি পরীক্ষা, মাত্র প্র্যাকটিক্যাল চলতেছিল। এসএসসি পরীক্ষা? এসএসসি পরীক্ষা ঠিক আছে। তো আমাদের এই যে কেন্দ্রটা ছিল সেটাতে আপনাকে একই স্কুলে ছিলেন? না, বয়েজ স্কুলে ছিল। আমি গার্লস স্কুলে ছিলাম, আর ও সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ আলাদা প্রতিষ্ঠান। সব সময় প্রতিষ্ঠানটা আমাদের আলাদা ছিল। তো ওখানে ওদের স্কুলেই আমাদের কেন্দ্রটাও ছিল। ওখানে আমাদের প্র্যাকটিক্যালের সময় আর কি ফার্স্ট দেখা। মানে আপনার একই ইয়ারে?
হ্যাঁ কি আমরা আমরা 95 এসএসসি দিছি, তো ফলে ওদের সকালে প্র্যাকটিক্যাল ছিল, আর যেহেতু প্র্যাকটিক্যালের সময় খুবই রিল্যাক্স, ফলে আমরা একটু আড্ডা মারতাম, কে আসলো, কি অবস্থা, পরীক্ষা টুকে দিচ্ছে ওই সময় আর কি। ওদের পরীক্ষা শেষ হচ্ছিল, তারপর আমাদের পরীক্ষা ছিল, তখন আর কি আমি ওকে প্রথম দেখি। এবং আমি খুবই ছিলাম যে মানে সবার সাথে আমি সবসময় কথা বলতাম, সে ছেলে হোক বা মেয়ে হোক। আগে থেকেই এরকম ধরনের আমার কোনো সাইনেস ছিল না যে মানে কেন কথা বলা যাবে না বা কি, কেমন কি কি অবস্থা, তোমার নাম কি, কোন স্কুলে, বা তোমার কোন পরীক্ষা, এইভাবে কথাবার্তা বললাম ওর সাথে। তারপর আবার অনেকদিন দেখা সাক্ষাৎ ছিল না। তারপরে আবার যখন কলেজে ভর্তি হয়েছি, তারপর বৃষ্টির মধ্যে একদিন ফুটবল খেলছিলাম, তখন ও কলেজে ছিল বারান্দায়, তখন যে ওকে আবার কথা বললাম। তো আস্তে আস্তে কথাবার্তা হতে হতে তারপরে ভালো লাগা, তারপরে পছন্দ, তারপরে প্রায় প্রায় 1 বছরের এক পরে বছর আর কি আমি পরে। বলেছি যে আমি তোমাকে পছন্দ করি, তো তুমি যদি আমাকে পছন্দ করো, তাহলে আমাদের বাবা মা যদি রাজি হয়, তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। তো সেটা পরে মানে মাস্টার্স পাস করার পরে। তো ওনার রিয়াকশন কি হলো প্রথম আপনি যখন বললেন? ও আসলে ওইটা মানে ওই সময় আসলে আশা করে না যে আশা করি না, আমার হ্যাঁ, হাতে একটা পেন্সিল বক্স ছিল, ওটা পড়ে পড়ে গেছে। গেছিল মানে আপনি কি আনন্দে পড়লো না খেপে না, টেপে আমি বললো? অবাক হয়ে গেছিলাম যে বলে কি। আমি তো আসলে একটু মানে পড়াশোনা করতে পছন্দ করতাম, একটু পড়ুয়া ছিলাম আমি, আচ্ছা, আচ্ছা। বুদ্ধি টুদ্ধি খুব আর বেশি আমি না, কিন্তু পড়াশোনা আমি একদমই করতে পছন্দ করতাম না শুধু। আর কি ওই সময়। তো আমি তখন ওই কথা শুনে আমি অবাক হয়ে গেছি, কি ব্যাপার, আমার পড়াশোনার মধ্যে কি ঝামেলা। ও ঝামেলা মনে করলেন, আপনি রাগ টাগ করেননি? না, রাগ করার সময় মানে পাইনি। কি আপনাকে আপনার নিজের মানসিক প্রস্তুতি এরকম একটা, আমার কোনো প্রস্তুতি তখন ছিল না। তারপরে প্রস্তুতি না আপনি নিয়ে কখনো উনি বলবার আগে ভেবেছিলেন যে উনি যে কোনো সময় বলতে পারেন আপনাকে? না, আমি এটা কখনো ভাবিনি। কখনো ভাবেননি? তো ওইটা ওইটা পেন্সিল বক্স পড়ে গেল, তারপরে কি করলেন? তারপরে পেন্সিল গুলো সব তুলে তুলে দিল। তারপর আর কিছু বলি নাই আমি, কারণ আমি দেখলাম যে আসলে এটা ও প্রস্তুত ছিল না মানে এই ধরনের কথা। আর আমি তো আসলে আমি সবসময় আমি ওকে প্রথমে এটাও বলেছি যে দেখো, এটা এই সময় যারা এই যে কলেজে ফার্স্ট ইয়ারে যারা ছেলেমেয়েরা যখন একজন একজনকে প্রপোজ করে, এরকম কিন্তু প্রপোজাল না এটা। এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী আর কি প্রপোজাল। কারণ এটা এমন কিছু না যে আমি তোমাকে দেখলাম আর পছন্দ হইলো, তা কিছু না, বা আমি তোমার জন্য এখনই নদীতে ঝাঁপ দেবো বা এরকম, এগুলো আমি বিশ্বাস করি না কোনো সময়, বা তোমার জন্য আমি জান দিয়ে দেবো, এইটাও কোনোদিন আমি বলতে পারবো না। বাট আমি যেটা মনে হয় যে বিয়ের আগে একটু বোঝাপড়া বা থাকা উচিত, বা আমি যার সাথে সারা জীবন কাটাবো সে কেমন বা আমাকে বুঝবে কিনা, সেই বিষয়টা আমাদের একটা তো আন্ডারস্ট্যান্ডিং ফাইনাল সিগন্যালটা আপনি কখন পেলেন? আরো 7 দিন পরে মনে হয় না, মানে আমি এটা বলার পরে 15-16 দিন 15-16 দিন পরে আর কি। 15-16 তবে দিন এটা আমি মনে আছে চিন্তা যে এটা ভাবনা 10ই করলাম জুন যে ছিল। আচ্ছা, 10ই জুন ছিল। 15-16 দিন পরে কি হলো? 15 দিন পরে সে আমাকে ফোন করেছে। আমি Land ফোন phone। না না, আমি ফোন করিনি, আবারও দেখা হয়ে গেছিল। আমি আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম। না, তুমি ফোন করছিলা যে না হলো- না, আমি তো ফোন আচ্ছা, করি একই নাই। কথা, এখন তো হয়ে গেছে আর কি, এটা ফোন করলেও কোনো অসুবিধা নেই। না না, আমি ফোন করি নাই তো। দেখা হলেও অসুবিধা নেই। আমার না, বান্ধবীর আমি তো বাসায় আগে গিয়েছিলাম। প্রপোজ করছি, তো আমি তো স্বীকারই করছি সবার না, সামনে ঠিক যে আছে, আমি কিন্তু বলছি যে কোনোটাতেই অসুবিধা না, নেই। আমি বলছি যে তোমাকে পছন্দ লজ্জা হয়। পাওয়ারও কিছু হ্যাঁ, নেই, কিন্তু তারপরে ও আমাকে ফোন করছে আচ্ছা, হ্যাঁ, তারপরে? নাকি? না না, আমি ফোন করি নাই। আমি গিয়েছিলাম বেড়াতে বান্ধবীর বাসায়। আচ্ছা, আমাদের কমন একজন ফ্রেন্ড ছিল, হ্যাঁ, ওর বান্ধবী আমারও বান্ধবী, তো আমি ওকে গেছিলাম সম্ভবত ওদের বলছে বাসায়। যে হ্যাঁ, ওদের বাসায় আমি বেড়াতে গেছিলাম। গিয়ে তারপরে ওটা ছিল নদীর ধারে ওদের বাসা। তো ওই সময় ওই দিন বিকেলে ও গেছিল ওখানে বেড়াতে। ও হ্যাঁ, আমাদের তখন ওখানে দেখা হ্যাঁ, হয়। নদীর ধারে। তারপরে কথা প্রসঙ্গে হ্যাঁ। আর কি রেসপন্সটা পজিটিভলি আমি প্রকাশ করি। ওইখানেই প্রকাশ করলেন আপনি? হ্যাঁ, উনি সেটাই। জিজ্ঞেস আমি আমি করেছিলেন? আমি যে কিন্তু তুমি আমি যেটা তারপরে বলছো কিন্তু এটার সাথে আমি না, একমত। না, তারপরে কিন্তু আমি সাথে সাথে পরের সপ্তাহে আমি আমার মাকে জানাইছি আচ্ছা, তখনই ওনার যে- সিগন্যাল পাওয়ার আগে? হ্যাঁ, না, পরে পরে আচ্ছা, আচ্ছা। যে এরকম ব্যাপার। তারপর ওর ছবি দেখাইছি, তারপরে আমি তো রাজশাহী কলেজে পড়তাম, ও সিংড়া ছিল, ফলে আসা যাওয়া। আমি আমার মাকে বলছি এই অবস্থা। আমার মা আমার পূর্ণ স্বাধীনতা ছিল যে তুমি যার সাথে ঘর সংসার করবা অবশ্যই তুমি তোমার পছন্দ মতো হবে, তবে বাবা ভালো করে পড়াশোনা করতে। আমি মূলত পড়াশোনা করতাম শুধু মানে ভালো একটা বিয়ে করার জন্য, আচ্ছা, মানে মূলত আমার কোনো লক্ষ্য ছিল না এরকম যে আমি ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব, এরকম না। মানে যখন আমি পলিটিক্স মানে বিয়ে করতে গেলে যেন কোনো সমস্যা যেন নেই, যেন এটা আমাকে মানে আমি একজনকে পছন্দ করলাম, সে যেন আমাকে রিফিউজ না করে যে তুমি পড়াশোনা লেখাপড়া জানো না, জানো না, হ্যাঁ, বা কি, তুমি এইটা হবে না। ফলে আমি সবসময় চেষ্টা করতাম যে